নমস্কার, গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। গল্প শুনতে সবাই ভালোবাসে, তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয়। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক নিহার রঞ্জন গুপ্তর কুয়াশা। শুরু হচ্ছে কুয়াশা। মহিতোষের ডায়েরির কয়েকটা পৃষ্ঠা। সেই ডায়েরি থেকে থানার দারোগা ইউসুফ তাঁর এক বন্ধুকে যেমনটি বলেছিলেন তার জবানিতে। ভয়ে গাটা একেবারে কাঁটা দিয়ে উঠল মহির। তার সহজ বুদ্ধি বিবেচনা ও বিচার দিয়ে বুঝতে পারছে এমনটি হতে পারে না, হওয়া সম্ভবও নয়। তথাপি দু চক্ষু দিয়ে একটু আগে যা সে দেখেছে সেটাকে অস্বীকারই বা করে কি করে, এবং একেবারে ভুতুড়ে অবিশ্বাস্য বলে উড়িয়েই বা দেয় কি করে। কিন্তু আশ্চর্য, ভাবতে গেলে এখনও গাটা যেন শিরশির করে উঠছে, গায়ের লোমগুলো সোজা হয়ে উঠছে। টেবিলের উপরে রক্ষিত টেবিল ল্যাম্পের শিখাটা আরও একটু উস্কিয়ে দিল মহি। আলোর শিখাটা আরও উজ্জ্বল হয়ে উঠল। সেই উজ্জ্বল আলোয় তীক্ষ্ণ প্রখর অনুসন্ধানী চোখে আরেকবার মহি ঘরটার চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। ঘরের প্রতিটি বস্তু খুঁটিয়ে খুঁটিয়ে, না, নেই কিচ্ছু। অথচ এই একটু আগেও দেখেছে সে স্পষ্ট। যদিও ঘরের আলোটা ঈষৎ কমানো ছিল, তবু সেই কম আলোতেই সে স্পষ্ট দেখেছে। চোখের ভুল বলে উড়িয়ে দিতে পারে না। আলোটা চোখে লাগছিল বলে সামান্য একটু কমিয়ে ঝুঁকে পড়ে গভীর মনোযোগের সঙ্গে বইটা পড়ছিল মহি। সুন্দর কমনীয় চুরি পড়া দুখানি হাত কে যেন তারই ঠিক পাশে টেবিলের উপর রাখল। চুরির মিষ্টি মৃদু আওয়াজেই তার মনোযোগ আকৃষ্ট হয়েছিল। এক দৃষ্টে কতকটা গভীর বিস্ময়ের সঙ্গেই তার সামনে টেবিলের পরে ন্যস্ত চুরি পড়া হাত দুটির দিকে তাকিয়েছিল মহি। কি সুঠাম হাত দুটি টেবিলের পরে ন্যস্ত হয়ে আছে, যেন কোনো দক্ষ শিল্পীর সাদা ক্যানভাসের উপরে অঙ্কিত দুটি বঙ্কিম রেখা। কিন্তু চোখ তুলে তাকাবার সঙ্গে সঙ্গেই মহি যেন বিস্ময়ে ও ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গেছে। কেউ নেই তার সামনে পার্শ্বে, পশ্চাতে বা ঊর্ধ্বে। একা সে ঘরের মধ্যে আলোর সামনে বসে আছে। আশ্চর্য! তবে এই একটু আগে সে কার দুটি হাত দেখেছিল তারই সামনে টেবিলের উপর ন্যস্ত? এতক্ষণে তার মনে পড়ে, বাড়িটা চমৎকার খোলামেলা দেখে অথচ কম ভাড়ায় সে যখন ভাড়া নেবার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে, দুখানা বাড়ির পরের বাড়িটাতে যিনি থাকেন রাধানাথবাবু, তখন বারবার করে মহিকে বলেছিলেন, ও বাড়ি ভাড়া নেবেন না মহিবাবু, অনেক দিন থেকেই বাড়িটা অমনি খালি পড়ে আছে। কেন বলুন তো? বাড়িটা তো দেখলাম চমৎকার। হ্যাঁ, বাড়িটা দেখতে শুনতে চমৎকার, সন্দেহ নেই। তবে রাধানাথবাবু কেমন যেন ইতস্তত করতে থাকেন। তবে কি মশাই? মানে বাড়িটা সম্পর্কে নানা রকমের কথা শোনা যায়। এর আগেও দু একজন এসেছেন, তবে টিকতে পারেননি এক রাত্রের বেশি। তাই বুঝি অমন জায়গায় চমৎকার বাড়িটা আজও খালি পড়ে আছে? হাসতে হাসতে মহি বলে, কিন্তু ব্যাপারটা ঠিক কি বলতে পারেন? ভূতের উপদ্রব আছে বুঝি বাড়িটাই? জানি না মশাই, তবে বছর দুই অমনি ভ্যাকেন্টি পড়ে আছে, এবং পূর্বে যে দু চারজন ভাড়াটে এসে উঠেছিল তারা এক রাত্রির বেশি থাকতে পারেনি। হাসতে হাসতে মহি জবাব দিয়েছিল, দেখুন রাধানাথবাবু, গত এক মাস ধরে বাড়ি খুঁজে খুঁজে আমি সারাটা শহর প্রায় চষে ফেলেছি।
কিন্তু আমারও পক্ষে মানানসই হয় একটু হাওয়া বাতাস পেয়ে হাত পা মেলে থাকতে পারি এমন একটি বাড়ি আজ পর্যন্ত দেখলাম না, যা ভাড়া পাওয়া যাবে। অথচ আমার ও আমার বুড়িমার পক্ষে ওপরে নিচে 4খানা ঘরওয়ালা ওই বাড়িটা একেবারে ঠিক যেমনটি খুঁজছিলাম তেমনই। ভূতের ভয়ই থাক আর যাই থাক, এ সুযোগকে হারাতে আর যেই পারুক, আমি পারবো না। কিন্তু না রাধানাথ বাবু, ভূতের ভয় তেমন আমার নেই। মহি হাসতে হাসতে বলে, তাছাড়া 27 বছর বয়স হলো, আজ পর্যন্ত বহু কথিত ওই জীবটির দর্শন আমার ভাগ্যে ঘটেনি। বাড়ি পাওয়ার সঙ্গে সঙ্গে সে সৌভাগ্যটা যদি একান্তভাবে উপস্থিত হয়, বহুদিনের আকাঙ্ক্ষাটাও সেই সঙ্গে মিটে যাবে। এমনকি বাড়ির মালিক কান্তিবাবুও মহির বাড়ি ভাড়া নেওয়া সম্পর্কে এতটুকু আগ্রহ প্রকাশ করেননি এবং ভাড়ার কথা বলতে বলেছেন, দেখুন আগে আপনার বাড়িটা শ্যুট করে কি না, তারপর ভাড়ার কথা না হয় ঠিক করা যাবে। প্রত্যুত্তরে মহি বলেছে, না কান্তিবাবু, সেটি ঠিক হবে না। শেষকালে হয়তো একটা অসম্ভব ভাড়া হেঁকে বসবেন, যা আমার দ্বারা সম্ভব হবে না। না না, ভয় নেই আপনার, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। যদি আপনার থাকা হয়, যা ন্যায্য ভাড়া মনে করেন তাই না হয় দেবেন। মনে থাকে যেন। থাকবে। সমস্ত বিচার বিবেচনা বুদ্ধিশক্তি যেন কেমন গুলিয়ে যাচ্ছে মহির। একটু আগে যা সে স্পষ্ট দেখেছে, কোনো মতেই সেটাকে অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে পারছেই বা কই। আবার মহি বইটা খুলে বসল এবং কিছুক্ষণের মধ্যে আবার তার মন বইয়ের বিষয়বস্তুর মধ্যে নিমগ্ন হলো। আধ ঘন্টাও বোধহয় হয়নি, মহি আবার দেখল চুরি পড়া পেলবো হাত দুটি এবারে তার ডান দিকে টেবিলের পরে ন্যস্ত হলো। এবার কিন্তু মহি চোখ তুলে দেখবার চেষ্টা করল না, এক দৃষ্টে তাকিয়ে রইল ন্যস্ত হাত দুটির দিকে। কি সুন্দর চাঁপার কলির মতো হাতের আঙুলগুলো, বাম হাতের অনামিকায় একটি রক্তপ্রবালের অঙ্গুরীয়। কি সুন্দর নখাগ্র, যেন নখাগ্রগুলোকে কে চন্দনের প্রলেপ মাখিয়ে দিয়েছে। অনিমেষে তাকিয়েই থাকে মহি। কি দেখছেন অমন করে? ভয় করছে না আপনার? সুমিষ্ট মেয়েলি কণ্ঠে প্রশ্ন এলো। তথাপি মহি চোখ তুলে দেখবার চেষ্টা করে না। কি জবাব দেবে ভাবছে, চোখ তুলে চেয়ে দেখবে নাকি? কি দেখছেন বললেন না তো? মহি চোখ তুলে তাকাতে লাগলো। না, কেউ নেই। তবে কি সত্যি সত্যি ব্যাপারটা ভৌতিক, অবিশ্বাস্য? হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 1:30 বাজে। মহির কেমন যেন একটা রোগ চেপে গেছে মাথার মধ্যে। আবার সে পড়বার ভান করে, কিন্তু পড়াই মন আর বসে না। দুচক্ষুর দৃষ্টি তার অধীর অপেক্ষায় টেবিলের দিকে নিবদ্ধ। তৃতীয়বার পূর্ববৎ হাত দুটি ন্যস্ত হলো টেবিলের উপরে এবং এবারে বাম দিকে প্রথমবারের মতো। আশ্চর্য, আপনি এখনো ঘরের মধ্যে রয়েছেন? ভয় পাননি? সেই মেয়েলি কণ্ঠ। ভয়? ভয় কেন পাবো? মহি এবারে জবাব না দিয়ে পারে না। ভয় পাবেন না মানে? আচমকা এমনই দুটো হাত দেখলে সবাই তো ভয় পায়। তাছাড়া কি? আমার হাত দুটি যে আপনার ওই কণ্ঠদেশকে মৃত্যু ক্ষুধায় টিপে ধরবে না, কেমন করে জানলেন? এবার আর মহি না হেসে থাকতে পারে না, হেসে ওঠে। হাসছেন যে? বিশ্বাস হলো না বুঝি আমার কথা? জানেন, এই হাতে আমি গলা টিপে আমার স্বামীকে হত্যা করেছি। চেয়ে দেখুন, দেখুন আমার আঙুলের বাঁকানো ধারালো নখে এখনো রক্তের দাগ শুকিয়ে আছে। চমকে উঠল মহি। তবে কি নখাগ্রে ও রক্তের দাগ? চন্দন নয়, রক্তচন্দন নয়?
আবার মুখ তুলে তাকালো মহি এবং পূর্ববৎ এবারেও দেখলে যে ঘর শূন্য। এবং হঠাৎ ঠিক সেই মুহূর্তে দপদপ করে বার কয়েক কেঁপে উঠে টেবিল ল্যাম্পটা নিভে গেল। ঘরটাই ভরে উঠল নিশ্ছিদ্র আধার। একটা চাপা বিষাক্ত নিঃশ্বাস যেন অন্ধকার ঘরটার মধ্যে জমাট বেঁধে উঠছে। কেন বারবার আমাকে দেখবার চেষ্টা করছেন? আমাকে দেখা যায় না, দেখতে পাবেন না আমাকে। কেবল আমার হাত দুটি ছাড়া স্বামী হত্যাকারিনীর মুখ দেখাও যে পাপ, জানেন না এই কথাটা? শোনেননি? অন্ধকার যেন কথা বলে উঠল, কিন্তু আপনি যেই হন, ভূত প্রেতজনী, জানবেন ভয় দেখিয়ে আমাকে এ বাড়ি থেকে সরাতে পারবেন না। মহি এবার বলে ওঠে। তাড়াবো কেন? থাকুন না। তা আপনাকে একা দেখছি। বিয়ে থা করেননি বুঝি? আপনারা যে লোকে বাস করেন শুনি, সব কিছুই তো আপনারা দেখতে পান, জানতে পারেন। এই কথাটা জানেন না? কে বললে আপনাকে আমরা সব কিছু জানতে পারি? আমাদের গতিবিধির শক্তির একটা নির্দিষ্ট সীমা আছে, তার বেশি এক চুলো এদিক ওদিক আমরা এগোতে পারি না। তাহলেও বায়ুর জগতে শুনি লোকে বলে আপনারা বায়বীয় দেহ ধরে বাস করেন। সেদিক থেকে গতি আপনাদের যত্রতত্র হওয়ারই তো কথা। সেটাই তো হয়েছে মুশকিল। সব কিছুই আমাদের বায়বীয় হলে কি হয়? সুখ, দুঃখ, ব্যথা, বেদনা, হিংসা, ক্রোধ সবগুলো অনুভূতি ঠিক আপনাদের মতোই আমাদের বর্তমান। কিছুক্ষণ স্তব্ধতা। হঠাৎ আবার মহি প্রশ্ন করে, এই যে একটু আগে বলছিলেন আপনি আপনার স্বামীকে হত্যা করেছেন, কিন্তু কেন বলুন তো? সকলকেই যে একঘেয়ে পতিব্রতা হতে হবে তারই বা কী মানে আছে? তাই পতিঘাতিনী হয়েছি আমি। অদ্ভুত যুক্তি আপনার। অদ্ভুত কিনা জানি না, তবে একজন পুরুষকে হত্যা করে আমার আশ মেটেনি। বলেন কি? হ্যাঁ, আপনাকেও হত্যা করবার আমার ইচ্ছা হচ্ছে। সর্বনাশ! আপনার ইচ্ছাটি তো ভালো নয়। তাই বলে ভয় পাবেন না যেন। এতক্ষণ ধরে আপনার মতো কেউ এর আগে আমার সঙ্গে কথা বলতে সাহস পায়নি। না পাওয়াটাই স্বাভাবিক, নয় কি? কিন্তু আর নয়, ভোর হয়ে এলো। এবারে আমি আজকের রাতের মতো আপনার কাছ থেকে বিদায় নেব। কিন্তু সকালে উঠেই পালাবেন না তো? পালাবো কেন? পালাবার কোনো কারণই ঘটেনি। মৃদু হেসে মহি বলে। পরের দিন সকালে সারাটা রাত্রি জাগরণের পর একটু বেশি বেলা পর্যন্তই মহি ঘুমিয়েছিল। বাড়িওয়ালা কান্তিবাবুর ডাকাডাকিতে ঘুম ভাঙল তার। কান্তিবাবুও একটু আশ্চর্য হয়েছিলেন। পরম নিশ্চিন্তে মহিকে ঘরের মধ্যে এত বেলা অবধি ঘুমোতে দেখে। ব্যাপার কি এত সকালে? সকাল কোথায় মহি বাবু, বেলা 10টা বাজে যে, এখনো উঠছেন না দেখে। ভয় নেই কান্তিবাবু, আপনার ভূতের সঙ্গে কাল রাত্রে বেশ আমার যাকে বলে ভাবই জমে গেছে। বেশ বাড়িটি আপনার, শুধু খোলামেলায় নয়, চমৎকার একটা রোমান্সও এই বাড়িটার সঙ্গে আপনার জড়িত আছে। প্রচুর যেন হাসির কথা বলেছে মহি। এইভাবে সে হাসতে লাগলো। কিন্তু পরের দিন রাত্রি 1:15 পর্যন্ত অপেক্ষা করেও যখন কারো দর্শন পাওয়া গেল না, কতকটা যেন হতাশার সঙ্গেই মহি শয্যায় গিয়ে আশ্রয় নিল এবং গত রাত্রের সেই অদ্ভুত অভিসারিণীর কথাই ভাবতে ভাবতে বোধহয় ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা শ্বাসরোধকারী আশ্বস্তি ও বেদনায় ঘুমটা ভেঙে গেল। কঠিন হাতের 10 আঙুল দিয়ে কে যেন শায়িত তার গলা টিপে ধরেছে। শ্বাস বন্ধ হয়ে আসে। তাড়াতাড়ি 2 হাত দিয়ে আততায়ীর হাত দুটো ছাড়াবার চেষ্টা করতেই মহি চমকে উঠল।
চুরি পড়া দুটি হাত লৌহ বেষ্টনীতে তার গলা চেপে ধরেছে। নিয়মিত বারবেল মুগুর ভাঁজার হাত মহির, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও সেই অদৃশ্য আততায়ী লৌহ বেষ্টনী হতে নিজেকে যেন মুক্ত করতে পারে না সে। এ কি ক্রমে শ্বাস বন্ধ হয়ে আসছে যে? একটু হাওয়া, একটু গোঁ গোঁ শব্দ মহির কণ্ঠ হতে বের হবার চেষ্টা করে। হঠাৎ এমন সময় সেই অদৃশ্য হস্তের লৌহ বেষ্টনী গলার ওপর থেকে শিথিল হয়ে গেল এবং শোনা গেল একটা সুমিষ্ট হাসি। খিলখিল করে আনন্দে কে যেন হাসছে। টনটন করছে ব্যথায় এখনো মহির গলাটা। কেমন লাগলো? গত রাত্রের সেই নারী কণ্ঠ। মহির গলা দিয়ে কোনো স্বর তখনও বের হয় না। পুনরায় নারী কণ্ঠে প্রশ্ন এলো, রোমান্সটা উপভোগ করলেন কেমন? নারীর পেলব বাহুতে চিরদিন আপনারা পুরুষেরা কামনার পরশই পেয়ে এসেছেন। মৃত্যুর পরশটা পেলব হাতে কেমন লাগলো? মহি তথাপি কোনো জবাব দেয় না, চুপ করেই থাকে। কি ভাবছেন? ভাবছি, বিংশ শতাব্দীর নারী আপনি, না সেই আদিম প্রস্তর যুগের বন্য নারী আপনি? বিংশ শতাব্দীর তন্বী নারীও তো সেই আদিম যুগেরই প্রবাহিকা। সেই রক্ত মাংস, সেই সব, কেবল মাঝখানে হাজার হাজার বছরের একটা ব্যবধান মাত্র। আপনি রাক্ষসী? তবু নারী। এই নারীর জন্যই কি যুগে যুগে হ্যাংলা পুরুষ আপনারা আমাদের পিছু পিছু ঘুরে বেড়াননি এবং এখনও বেড়াচ্ছেন না? যাগ্গে সে কথা, গলায় আপনার হাত বুলিয়ে দেব? রক্ষে করুন, যে নমুনা একটু আগে দেখিয়েছেন, আর হাত বুলিয়ে কাজ নেই। ঠিক এমনই ব্যথা লেগেছিল আমার, জানেন? আমাকেও যে গলা টিপে হত্যা করেছিল। কে হত্যা করেছিল আপনাকে? কে আবার? আপনার মতো এক পুরুষ। কিন্তু আমিও তাকে হত্যা করেছি, প্রতিশোধ নিয়েছি। অনেক আশা করে সে এ বাড়ি করেছিল। ভেবেছিল আমাকে হত্যা করে আমারই অর্থে তৈরি এই বাড়িতে তার মনোমতো বিবাহিত প্রিয়তমা স্ত্রীকে নিয়ে সুখে বসবাস করবে। নর্তকী অভিনেত্রীর ভালোবাসা নাকি ভালোবাসাই নয়, কিন্তু নর্তকী অভিনেত্রী করেছিল অর্থের লোভে। কে আমাকে, বিবাহিত স্ত্রীকে, অর্থের লালসায় রঙ্গমঞ্চে ঠেলে দিয়েছিল কে? আপনার কাহিনীটা শোনবার বড় ইচ্ছে হচ্ছে। আমার কাহিনী? কোনো নতুনত্ব নেই তাতে। বাংলাদেশে অনেক হতভাগিনীরই জীবনে অমন ঘটনা ঘটেছে। কি শুনবেন সে পুরাতন কথা? কিন্তু তা যেন হলো, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তবে আমার পেছনে আপনি লেগেছেন কেন? সব পুরুষই সমান, গোত্র এক। তাহলে আপনি চান যে এ বাড়ি ছেড়ে আমি চলে যাই? তা কেন যাবেন? থাকুন না। কিন্তু যেভাবে একটু আগে আজ আমাকে আপনি অভ্যর্থনা করেছিলেন, তারপরে আর থাকতে যে সাহস হচ্ছে না। এই না আপনার ভূতের ভয় নেই বলছিলেন? ভূতের ভয় যে নেই সে তো আপনি বুঝতেই পারছেন, কিন্তু আপনার মতো পেতনিকে এড়িয়ে চলাই মঙ্গল নয় কি? আমি পেতনি? জানেন, একদিন আমাকে একটিবার রঙ্গমঞ্চের চোখের দেখা দেখবার জন্যে প্রেক্ষাগৃহ ভরে যেত। তখন তো আপনি পেতনি ছিলেন না। ভারী দুঃসাহস তো আপনার। এখনই যদি আবার আপনার গলা টিপে ধরি? সত্যি সত্যি ধরবেন নাকি? অসম্ভব নয় কিছু। শুনুন তাহলে, আমি এইমাত্র মনে মনে এক প্রকার স্থির করেছি কি জানেন? কি? এ বাড়ি আমি ছাড়ব না। আমার হাতে মরতে চান নাকি? ক্ষতি কি? সে একটা বিচিত্র নাটকীয় মৃত্যুই হবে।
একদিন না একদিন মরতে তো হবেই। তারপর প্রসঙ্গটা পাল্টে মহি প্রশ্ন করে, ঘরটা বড় অন্ধকার, আলোটা জ্বালাবো? আলো জ্বালালেই আমাকে চলে যেতে হবে। তাই তো আমি চাই। কেন? আমাকে কি আপনি সহ্য করতে পারছেন না? না। বেশ, তবে আমি চললাম। মহি বাড়িটা ছেড়ে গেল না বটে, কিন্তু তার যথেষ্ট পরিবর্তন দেখা গেল। রাত্রি হলেই তার মধ্যে কেমন যেন একটা আত্মহত্যা করবার দুর্নিবার প্রচেষ্টা জাগে। আচমকা ঘুমের মধ্যে নিজের গলা 2 হাতে টিপে ধরে নিজেকে হত্যা করবার চেষ্টা করে। মা এসেছেন। তিনি বারবার ছেলেকে বলছেন এ বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যেতে, কিন্তু মহি কোনো মতেই রাজি হয় না। দিনের বেলাতে সে অত্যন্ত শান্তশিষ্ট, কোনো কিছু বোঝবার উপায় নেই। রাত্রি হলেই বাড়ে তার অস্থিরতা। অধীর আগ্রহে ঘরের দরজা বন্ধ করে কার জন্য যেন প্রতীক্ষা করে, কাউকে সহ্য করতে পারে না। এমনি করে কতদিন তুমি এখানে থাকবে? মহি জবাব দেয়, যতদিন না তুমি আমাকে হত্যা করছো। কিন্তু তোমার এ কষ্ট সহ্য করতে পারছি না। তবে আমাকে হত্যা করো, আমিও আর সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক, তোমাকে হত্যাই আমি করব। হ্যাঁ, তাই করো, আমাকে মুক্তি দাও। কিন্তু পারে না সে মহিকে হত্যা করতে। প্রতি রাত্রের প্রতিজ্ঞা পরের রাত্রে শিথিল হয়ে যায়। একজন করে প্রতিজ্ঞা, একজন করে চেষ্টা। কাহিনীর শেষে দেখা গেল একদিন প্রত্যুষে মহির হিমশীতল মৃতদেহটা তার ঘরের মেঝেতে পড়ে আছে। তার গলায় 10 আঙুলের সুস্পষ্ট দাগ। গলা টিপে শ্বাসরোধ করে কেউ তাকে হত্যা করেছে। কিন্তু কে? তার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং টেবিলের ড্রয়ারে তার ডায়েরিটা পাওয়া গিয়েছিল। বাড়িটা আর ভাড়া হয়নি। শুনছিলেন গল্প কুয়াশা। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।